হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, কোর্ট নিয়ে আমাদের কিন্তু একটা ভরসা আছে। বলতে পারি যে আমাদের যদি কখনো কোনো কিছু প্রবলেম হয়, আমরা এটা ভাবি যে অ্যাটলিস্ট কোর্টে গেলে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গেলে ন্যায়টা পাবো। কিন্তু বর্তমান সময়ে যে যা নিউজ আসে, কোর্ট নিয়ে একটার পর একটা কেসের যে জাজমেন্ট আসে, সেগুলো যখন দেখি তখন একটু হলেও ভরসা কোথাও যেন আহ, বলতে পারো যে একটা মানে সংকেত দেয় যে আমরা ঠিকমতো একটা সিস্টেমের মধ্যে নেই, যেখানে আমাদেরকে হেল্প করার মতো কেউ থাকবে। সেটা হোক এবিসি কেস, ওবিসি রিলেটেড কেস হোক, অথবা আরজি কোড রিলেটেড কেস হোক। আর বর্তমানে দাঁড়িয়ে যা নিউজ আসছে, যেটা নগদ কাণ্ড চলছে বর্তমানে নিউজে প্রচুর পরিমাণে দেখতে পাবে, তো সেটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। আমি ডিটেলসে এই কেসটা সম্বন্ধে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে জুডিশিয়াল অনেক কিছু জিনিস সম্বন্ধে ডিসকাশন করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। তো যশবন্ত শর্মা, যিনি একজন সিনিয়র মোস্ট হাইকোর্টের জাজ বলতে পারো, দিল্লি হাইকোর্টের জাজ, সিনিয়র মোস্ট জাজ বলতে পারো, এবং প্রচুর ইম্পর্টেন্ট কেসকে হ্যান্ডেল করেছেন। 14ই মার্চ হোলির দিন বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, এবং অনুষ্ঠানের সময় কোনো কারণে বাড়ির ভেতর থেকে একটা আগুন জ্বলতে দেখে। পাশের বাড়ির লোক সেই আগুনটা জ্বলতে দেখে, এবং দেখার পরে ফায়ার যে রয়েছে, যারা দমকলে কাজ করে তাদেরকে কল করে জানায়। এরপরে দমকল এবং পুলিশ দুজনেই ওখানে পৌঁছয়, ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছানোর পরে দমকলের তরফ থেকে ওখানে কিন্তু সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয়। হ্যান্ডেল করার পরে পুলিশ এবং দমকলের তরফ থেকে একটা ভিডিও ক্যাপচার করা হয়, যেখানে তারা দাবি করে যে ওই ভিডিওতে দেখা যায় যে বাড়ির মধ্যে যেটা জ্বলছিল সেটার কিছুই নয়, প্রচুর পরিমাণে টাকার নোট, যেগুলো বস্তার মধ্যে ভরা ছিল এবং সেগুলোকে জ্বালানো হচ্ছিল, এবং সেখানেই আগুন লেগে যায়। এই নিয়ে পুরো ঘটনা চলে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। পুলিশ অফিসার ওখানকার ভিডিও ক্যাপচার করে, ক্যাপচার করার পর সেই ভিডিও ডিরেক্টলি নিয়ে গিয়ে সঞ্জীব খান্না, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তার কাছে ফরওয়ার্ড করে দেয়। এরপর সঞ্জীব খান্না সেই ভিডিওটা দেখে, এবং দেখার পরে একটা এনকোয়ারি কমিশন তৈরি করে, এবং দিল্লি হাইকোর্টের যে জাজ রয়েছে, সিনিয়র মোস্ট জাজ যশবন্ত সিং, তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে। এবার এখন প্রশ্ন হলো, দমকলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আমরা এরকম কোনো নোট জ্বলতে দেখিনি, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে না, আমরা নোট জ্বলতে দেখেছি। এর ফলে কি হচ্ছে, অনেক জিনিস কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়ে গেছে, যে আদৌ কি ভেতরে নোট জ্বলছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই নোট কোথা থেকে এলো, এত আনকাউন্টেড নোটস, এই নোটস কোথা থেকে এলো। এবং 3 নম্বর হচ্ছে যে এই নোট জাজের স্টোর রুমে, বাড়ির যে স্টোর রুম, সেখানে কি করে গেল। এগুলো নিয়ে প্রচুর কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে, এনকোয়ারি কমিশন তৈরি হয়েছে। এবার কি হয়েছে, নিউজে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে। এবার কন্ট্রোভার্সিটা কিসের জন্য, যদিও কোর্ট নিয়ে কখনো কন্ট্রোভার্সি তুমি দেখতে পাবে না, কিন্তু এইখানে যে জাজের কথা আসছে, যে যশবন্ত শর্মা হাইকোর্টের জাজের কথা আসছে, তার যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে, এবং যার জন্যই কিন্তু জাজের এগেনস্টে এই কোয়েশ্চেন মার্কটা করা হচ্ছে। তো আমি ডিটেলসে বোঝাবো যে কেন এই যশবন্ত শর্মাকে টার্গেট করা হচ্ছে, এবং কেন বলা হচ্ছে যে হতে পারে ওই টাকা যশবন্ত শর্মার বাড়িতে ছিল, আনকাউন্টেড অবস্থায় ছিল, এবং ইল্লিগেল মানি ছিল। তো সবকিছু সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আছে। তো চলো ডিটেলসে দেখি। দেখো, বেসিক্যালি কিন্তু এটা 2018 থেকে এই জালিয়াতি মামলাটা চলছে। সিবিআই এর, এখানে তুমি যদি দেখো, সিবিআই এর 2018 জালিয়াতি মামলায় নাম ছিল কিন্তু এই বিচারপতি বর্মা, যশবন্ত বর্মা এর নাম ছিল। পরে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিচারে কিন্তু স্থগিতাদেশ দেয়। এবার কথা হচ্ছে যে সিবিআই কেন কেস করেছিল, সিবিআই এর হট লিস্টে কেন যশবন্ত বর্মার নাম ছিল। তো যেটা বলা হচ্ছে এখানে, তো দেখতেই পাচ্ছ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়েছিল যে ভিডিওটা তোলা হয়েছিল, যে ওখানে নোট জ্বলছে বলে। সেই ভিডিওটা কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে তুলে দেওয়া হয়, তারপরে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়। এখানে যশবন্ত শর্মাকে দেখতে পাচ্ছ। এবার দেখো, 2018 সালে সিবিআই এর হট লিস্টের নামটা কেন হলো। 2018 সালে একটা চিনি কল ছিল, সেই চিনি কলের এগেনস্টে ব্যাংক প্রতারণার মামলা হয়, একটা এফআইআর দায়ের করা হয়, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই মামলাটাকে হ্যান্ডেল করছিল। সেই এফআইআর এ টোটাল 12 জনের নাম ছিল, যার মধ্যে 10 নম্বর নাম ছিল কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা। এখন তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে দিল্লি হাইকোর্টের বিচারপতির নাম চিনি কলের প্রতারণার সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে। তো এখানে আমি একটু বলে দিই, এই যে যশবন্ত বর্মা রয়েছে,
এই দিল্লি হাইকোর্টের জাজ হওয়ার আগে এই যে চিনি কল, এই যে সুগার মিল রয়েছে, সেই সুগার মিলের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিল। তো তখন কিন্তু এই কেসটা হয়েছিল, মানে তখন ওই প্রতারণাটা হয়েছিল। এবং তখন ওখানকার যে ব্যাংকটা ছিল এই সংস্থার বিরুদ্ধে, মানে এই চিনি কলের বিরুদ্ধে, এই সুগার মিলের এগেনস্টে একটা হচ্ছে কেস করা হয়। এবং সেই সময় চিনি কলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিল কিন্তু এই যশবন্ত বর্মা। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে 2024 সালে নতুন করে সেই তদন্ত শুরু করা হয়। পরবর্তীকালে এই কেস কিছুদিন এগোয় এবং এগানোর পরে অরিয়েন্টাল কমার্স ব্যাংক, এই ব্যাংক দেখে যে প্রচুর পরিমাণে টাকা নয় ছয় করা হয়েছে। কৃষকদের জন্য লোন দেওয়ার কথা বলে সুগার মিল পুরো টাকাটা কিন্তু ঝেপে দেয়। ঠিক আছে। এবং তারপরে পরবর্তীকালে এই কোর্টে গিয়ে এই কেসটা থমকে যায়, স্টে অর্ডার পেয়ে যায়। 2024 সালে সিবিআই, এলাহাবাদ হাইকোর্ট সিবিআই এর ওপরে নতুন করে তদন্ত শুরু করতে নির্দেশ দেয়, যে না, নতুন করে তদন্ত শুরু করো, কি ওতে হচ্ছে কারাপশন হয়েছে সেটা দেখা দরকার আছে। এবং তারপর 2024 সালেই কিন্তু মনে রেখে দাও, সুপ্রিম কোর্টেতে ইন্টারভেন করে এবং সুপ্রিম কোর্ট ইন্টারভেন করার পরে ওখানে স্টে অর্ডার লাগিয়ে দেয় এবং নতুন করে আর এই কেসের কোনো কিছু হয়নি। এবার একটু বুঝিয়ে বলি, এই যে সুগার মিলটা ছিল সেটার নাম ছিল সিম্বাওলি চিনিকল, মানে সুগার মিল। 2018 সালে এর এগেনস্টে কিন্তু এই কেসটা হয়েছিল। অরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এই প্রতারণার অভিযোগ দায়ের করেছিল, ওই ভিত্তিতেই কিন্তু সিবিআই এর মামলা হয়। এবং 2012 সালের, দেখো 2012 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেটা অরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স টোটাল 5,762 জন ফার্মারকে 149 কোটি টাকা ঋণ দিয়েছিল। পরবর্তীকালে কিন্তু পুরো টাকা করাপ্ট হয়ে যায় এবং তারপরে কোর্টে যায়। এবং কোর্টে তোমরা জানো তখন অলরেডি কিন্তু এলাহাবাদ হাইকোর্টের কিন্তু জাজ হিসেবে জয়েন করে নিয়েছে কে, এই যশবন্ত বর্মা। তো অবভিয়াসলি জাজের একটা প্রেশার তো থাকবেই, যার জন্য এটাকে স্টে অর্ডার লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এলাহাবাদ হাইকোর্ট পরবর্তীকালে 2024 সালে যখন দিল্লি হাইকোর্টে ট্রান্সফার হয়ে চলে আসে যশবন্ত বর্মা, তো নতুন করে সিবিআই তদন্ত শুরু করে। এবং দেখো 2009 থেকে 2017 সালের মধ্যে প্রচুর টাকার নয় ছয় হয়, ওই সুগার মিল কিন্তু প্রচুর টাকার নয় ছয় করে, সেটা অনুসন্ধান শুরু করে সিবিআই জানতে পারে। ঠিক আছে। এবং 2024 সালে সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে এবং সুপ্রিম কোর্ট বলে যে একটা কোর্টের জাজের এগেনস্টে এরকম নিয়ে আসা যাবে না, এটা জুডিশিয়ারির ওপরে একটা ইম্প্যাক্ট আসছে, জুডিশিয়ারির ওপর মানুষের ভরসা চলে যাবে। তো সুপ্রিম কোর্ট যশবন্ত বর্মাকে সাসপেন্ড না করে বা এনকোয়ারি না করে ওই কেসটাকে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেয়। ঠিক আছে। এবং স্থগিতাদেশ দিয়ে দেয় ওই কেসটার উপরে। বুঝতে পেরেছো? তো অবভিয়াসলি জাজের একটা পাওয়ার তো আছেই, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হলো, বর্তমানে দাঁড়িয়ে সিচুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমানে দাঁড়িয়ে বাড়িতে আনকাউন্টেড অনেক নোটস পাওয়া গেছে এবং সেই নোটসের ভিডিও সঞ্জীব খান্নার কাছে গেছে। সঞ্জীব খান্না এনকোয়ারি কমিশন তৈরি করেছে এবং ওই জাজকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দিয়েছে। এখন এলাহাবাদ হাইকোর্ট যেটা জানাচ্ছে যে এলাহাবাদ হাইকোর্ট কি সমস্ত যেখান থেকে এদিক ওদিক থেকে ট্রান্সফার করে এখানেই পাঠানোর জায়গা আছে? তো এলাহাবাদ হাইকোর্ট এটার উপরে কিন্তু অলরেডি একটা কমেন্ট করেছে যে এলাহাবাদ হাইকোর্ট কোনো গার্বেজ নয়, যে যেখানে খুশি যেখান থেকে হোক কেউ কোনো কিছু দোষ করলো তাকে এলাহাবাদ হাইকোর্টে আপনি ট্রান্সফার করে দিন। তো এটা নিয়ে সঞ্জীব খান্নার, মানে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার কাছে কিন্তু একটা কমপ্লেন দায়ের করেছে। ঠিক আছে। এবার আমি এখানে একটা জিনিস বলি, সঞ্জীব খান্না মানে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছে, তিনি বলেছেন, মানে তার যে তরফ থেকে যে ওপিনিয়নটা আছে, যে না, আমরা কোনো এই পার্টিকুলার কেসের জন্য যশবন্ত বর্মাকে ট্রান্সফার করিনি, এটা একটা রেগুলার প্রসেস ছিল, তো ট্রান্সফারের একটা প্রসেস ছিল, তাই জন্য দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছে। এটা তো সার্কামস্টান্সেস হয়ে গেছে যে ওই দিনই ঘটে গেছে, যে সিবিআই তে ঘটনা ঘটছে আর তাই জন্য এখানেও এরকম হয়ে গেছে, ওটা তো সার্কামস্টান্সেস মিলে গেছে। এখন তুমি ভাবো এই সার্কামস্টান্সেস কিভাবে মিলে যেতে পারে, কত অ্যাকিউরেট হতে পারে যে যেদিনই ঘটনাটা ঘটলো তার পরের দিনই ট্রান্সফারের রুলস বেরিয়ে গেল। ঠিক আছে। তো যাই হোক, কোর্টের ওপর মানুষের ভরসা আছে, এই হচ্ছে কোর্টের অবস্থা। তো বর্তমানে দাঁড়িয়ে এটার উপরে এনকোয়ারি কমিশন তৈরি হয়েছে, এই টাকাটা কোথা থেকে এলো, কে টাকাটাকে নিয়েছে এবং টাকাটা কি আছে সেটা এনকোয়ারি কমিশন ডিসাইড করবে। এখন সবার যেটা বক্তব্য, যে যেহেতু সঞ্জীব খান্না অলরেডি দেখেছে, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অলরেডি দেখেছে যে এরকম আনকাউন্টেড নোটস বাড়ির মধ্যে জ্বলছে, ভিডিওর মধ্যে রয়েছে, যদিও এটা এনকোয়ারির ব্যাপার, সঞ্জীব খান্না ওই জাজকে সাসপেন্ড না করে কেন ট্রান্সফার করলো? এটা আমার কথা নয়, এটা রাজ্যসভার যারা মেম্বার রয়েছে তারা দাবি করছে যে এটা তো করা ঠিক হয়নি, এটা তো উচিত ছিল ওনাকে সাসপেন্ড করে দেওয়া, এনকোয়ারি কমিশন হোক, দেখুক, তারপরে আবার নতুন করে যদি ঠিক ভুল যা হতো সেটা দেখা যেত। এবার আমি একটু ক্লিয়ার করে বলি, জুডিশিয়ারিতে কিন্তু এরকম ইজিলি সাসপেন্ড করা যায় না,
আর ইডিলি কিন্তু সরিয়ে দেওয়া যায় না, কারণ জুডিশিয়াল একটা প্রসেস আছে। কোনো একটা জাজকে ইমপিচ করতে গেলে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে এই জাজের এগেনস্টে ইমপিচমেন্ট মোশন নিয়ে আসতে হয়। যদি আমি কোনো জাজকে সরাতে যাই, তাহলে আমাকে ইমপিচমেন্ট মোশন নিয়ে আসতে হবে। সেই ইমপিচমেন্ট মোশন লোকসভা এবং রাজ্যসভাতে এই বিলটাকে নিয়ে আসতে হবে, এই বিলটা পাস করাবে। একটা হাউস পাস করানো হয়ে গেলে তারপরে একটা 3 মেম্বার কমিটি তৈরি করা হবে। সেই কমিটি দেখবে, সেই কমিটির মধ্যে কারা থাকবে, একজন সুপ্রিম কোর্টের জাজ থাকবে, একজন চিফ জাস্টিস অফ হাইকোর্ট থাকবে এবং একজন এমিনেন্ট জুরিস্ট থাকবে। এরা তিনজনে মিলে দেখবে যে ওই যে জাজ সে কোনো ভুল করেছে কিনা। যদি সে ভুল করে থাকে তাহলে তার এগেনস্টে ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে যদি গিল্ট প্রমাণিত হয়, তাহলে দুটো হাউসকে স্পেশাল মেজরিটি 2/3 মেজরিটি, অর্থাৎ দুটো হাউসে যত টোটাল মেম্বার রয়েছে তাদের 2/3 মেজরিটি দিয়ে পাস করাতে হবে। মানে যদি লোকসভাতে 90 জন মেম্বার থাকে, তার 2/3 ইন্টু 90 মানে হচ্ছে 60 জন, 60 জনের একজন বেশি, মানে 61 জনকে দিয়ে পাস করাতে হবে। দুটো হাউসে, লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই কিন্তু স্পেশাল মেজরিটি দিয়ে পাস হবে। একবার স্পেশাল মেজরিটি দিয়ে দুটো হাউসে পাস হয়ে গেলে তবেই কিন্তু জাজকে রিমুভ করা সম্ভব। ঠিক আছে, তার আগে কিন্তু কোনোভাবে রিমুভ করা যায় না। দ্যাট আর কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল বডিকে ইজিলি রিমুভ করা যায় না। এখন প্রশ্ন অনেক, উত্তর কিছুই নেই। প্রশ্ন হচ্ছে টাকা কোথা থেকে এলো, কিভাবে প্রতারণা হলো, সেখানে যশবন্ত বর্মা সে কিভাবে কানেক্টেড আছে, অ্যান্ড তারপরেও সাসপেন্ড না করে কেন তাকে নতুন করে বদলি করা হলো ওই দিনে, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একবার কমিশন তৈরি হয়েছে, এনকোয়ারি চলছে, এরপরে দেখা যাবে সেই কমিশনের রেজাল্ট কি আসে। কিন্তু ওই একটাই কথা, ভরসা আমরা করছি, বিশ্বাস আমরা করছি, কিন্তু সেই বিশ্বাসের কিছু রেজাল্ট পাচ্ছি না। কারণ একটার পর একটা কেস আমরা দেখতে পাচ্ছি। ওবিসি কেস বহুদিন ধরে চলছে, আরজিকর কেস বহুদিন ধরে চললো, কোনো রেজাল্ট নেই। প্রাইমারি কেস বহুদিন ধরে চললো, কোনো রেজাল্ট পেলাম না। এসএসসি কেস বহুদিন ধরে চলছে, কোনো রেজাল্ট নেই। উল্টে যারা কালপ্রিট, যারা জেলের মধ্যে ছিল, তারা আস্তে আস্তে ছাড়া পাচ্ছে। তো ওই যে ভরসাটা না, ওই ভরসাটা একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে যাচ্ছে। তো কোথাও যেন এই সমস্ত নিউজ সেই ভরসাগুলোতে একটা মানে সাইন দেয়, রাইট সাইন দেয় যে হ্যাঁ, সত্যি সত্যি মনে হয় জুডিশিয়ারি কোথাও না কারাপশনের সঙ্গে কানেক্ট। তবে ভগবানের কাছে প্রে করি এবং আশা করি কখনো যেন জুডিশিয়ারি আমাদের হাত থেকে না চলে যায়। আমরা ন্যায় বিচার খুঁজতে তাহলে আর কারুর কাছে যেতে পারবো না। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।